Accountancy Limited Departmental Examination West Bengal Audit and Account Service এর বিষয়ে আমি 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নটি আলোচনা করব। সময় নেব একটু আলোচনা করতে, কারণ ইন ডেপথে একটু আলোচনা করব। তো এই প্রশ্নগুলো কি আছে দেখুন, briefly discuss the provisions regarding audit of government companies, explain the concept of audit materiality, also state the relationship between materiality and audit risks. আজকে materiality এবং audit risk জিনিসটা কি একটু চার্টার্ড অ্যাকাউন্টেন্সির আমরা সিএ ইন্টারের একটা বই থেকে একটু আলোচনা করে নেব, যে প্রশ্নের ভিতরে ঢুকবো, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে কোনটাকে কি বলে। ওকে, নাও আমরা এই এখান থেকে আমরা চলে যাব এই সিএ ইন্টারমিডিয়েটের যে বই, তার চ্যাপ্টার 3 রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল। আপনারা কিন্তু ইচ্ছে করলে এই বইটি ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে নিচ্ছি। এখানে যাবেন, গিয়ে ICAI লিখবেন, লিখে বসে যাবেন, ICAI বসে যাবেন, বস ক্লিক করবেন, আপনাদেরকে যে সকল বই আমি দিচ্ছি সেই সকল বই কিন্তু এই সকল বইয়ের নোটস থাকছে, ঠিক আছে। তো এখানে যে আপনার স্টাডি মেটেরিয়াল আছে, সেই স্টাডি মেটেরিয়ালে ইন্টারে ঢুকবেন, ইন্টারে ঢুকে ইংলিশ ভার্সনে ঢুকে যে কোনো একটাতে ক্লিক করবেন। তারপরে চলে যাবেন আপনারা অডিটিং। দেখুন অডিটটা হচ্ছে আপনার ফিফথ পেপারে ঢুকে বুক 1 এ আছে। এই বুক 1 এর যে আমি 3 নাম্বার চ্যাপ্টারটা রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড ইন্টারনাল কন্ট্রোল, এইটি ডাউনলোড করবেন। এখানে কিন্তু অনেক কিছু আছে, যেখান থেকে যদি পড়াশোনা করতে পারেন এর চাইতে ভালো সম্পত্তি আর কিছুই হতে পারে না। আসুন আমরা আমাদের জায়গায় ফিরে যাই। এই বইটি ওখান থেকে ডাউনলোড করা, এবং আমার বিভিন্ন রকম লেখা যে সকল আমি তৈরি করি সেগুলো অবশ্যই সিএ ইন্টার, সিএ ফাইনাল এসব জায়গা থেকে আমি করি। আর খুব জেনুইন, খুব ভালো লাগে। তাদের স্ট্যান্ডার্ড হাই স্ট্যান্ডার্ড, স্বাভাবিকভাবেই মার্কস পাওয়াটা অনেকটাই বেশি হবে, ভালো হবে। আসুন রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড ইন্টারনাল কন্ট্রোল এটা সম্বন্ধে একটু পড়াশোনা করি। এই চ্যাপ্টারটাতে অডিট রিস্ক সম্বন্ধে আমরা আলোচনা করব, অডিটের কি কি রিস্ক আছে। আর এই চ্যাপ্টারটাতে আমরা বেশ কয়েকটি অডিটিং স্ট্যান্ডার্ড অফ অডিটিং আমরা পাবো। এখানে দেখতে পাচ্ছেন 315, 320, 330। এগুলো এতটা ডেপথে ঢুকবো না। তার সাথে অডিট রিস্ক জিনিসটা কি, অডিট রিস্ক কি, যে কোনো কাজ করতে গেলে আমাদের রিস্ক আছে, ঝুঁকি আছে। সেটা অনেক সময় আমাদের ভুল হয়ে যেতে পারে, যে সঠিক জিনিসটাকে মানে এটা বলতে পারেন বিচারকরে ভুল হয়, সঠিকভাবে বিচার করতে না পারলে তাদের জাজ রিস্ক হয়ে যেতে পারে, তাই না। সঠিকভাবে যদি তিনি জাজমেন্ট দিতে না পারেন তাহলে কিন্তু যে দোষী নয় সে দোষী সাব্যস্ত হয়ে যেতে পারে। সিমিলারলি অডিট রিস্কের কিন্তু সিমিলার জিনিসটাই হচ্ছে যে অডিটর যখন অডিট করছেন, হ্যাঁ, তিনি কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট ওপিনিয়ন দিয়ে দিতে পারেন। ফলে সেখানে দেখা যাচ্ছে যে মেটেরিয়াল স্টেটমেন্ট আছে, তার সত্ত্বেও কিন্তু তিনি ভুল একটা ওপিনিয়ন দিলেন, ঠিক আছে। ধরুন সঠিক ওপিনিয়ন জিনিসটা কি, আপনারা যদি এসে 705 পান, 705, ঠিক আছে। এই 705 এ আপনার বিভিন্ন ধরনের অডিট যে ওপিনিয়ন সেগুলো দেওয়া আছে। দেখা যাক যে সেই সকল জিনিসগুলো আমি 705 এ পাই কিনা। এটা সম্ভবত চ্যাপ্টার 5 এ আছে, দেখি।
একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনুন, দেখবেন অনেক জিনিস এখানে কিনে এটাই থাকবে না, এটাই অডিট রিপোর্টে থাকবে। 2 নম্বরে অডিট রিপোর্ট থাকবে, অডিট রিপোর্ট এই যে 8 নম্বর চ্যাপ্টারে। 8 নম্বরের চ্যাপ্টারে আপনার 700 সিরিজটা আছে, 705-এ একটু ধৈর্য ধরুন। এই দেখুন, এটা হচ্ছে 700 সিরিজ। এখানে ফর্মিং অ্যান ওপিনিয়ন অ্যান্ড রিপোর্টিং অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখানে এসে 700 অনুসারে চার্টার্ড অ্যাকাউন্টিং যে অডিটর, তিনি অডিট রিপোর্ট করেন। এবং এখানে কিন্তু অডিটের যে রিপোর্টের যে ফর্ম অফ ওপিনিয়ন, অডিটর টু অবটেইন রিজনেবল অ্যাসুরেন্স, এই জিনিসগুলো কিন্তু ডিটেলসে যদি পড়তে যান, আপনারা এখানে দেখবেন 705 আছে। 705 দেখি, অডিটর রিপোর্ট, এই যে ফরম্যাটের কিভাবে রিপোর্টিংটা করা হয়, সেই রিপোর্টিং এর ফরম্যাট দেওয়া আছে এখানে। প্রথম ফার্স্টে যায়, দেখুন 705 আছে। এই দেখুন 701, 706, ঠিক আছে, 710, 705 মডিফিকেশন টু দ্য ওপিনিয়ন ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট অডিটার্স রিপোর্ট। এই 705-এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে অডিট ওপিনিয়ন গুলো আছে সেগুলো দেওয়া আছে। তাড়াহুড়ো করবেন না, চলে যাবেন না। হ্যাঁ, এটা দিস আর ফর আপনাদের জন্যই করছি, ঠিক আছে। এগুলো না দেখিয়ে দিলে আপনারা সঠিকভাবে সঠিক জিনিসটা খুঁজে পাবেন না। ভালো করে স্টাডি করতে গেলে, ভালো জিনিস লিখতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে আপনাদের এই জিনিসগুলো দরকার আছে। আমি তো জিনিসগুলোকে আপনার একটা বিভিন্ন বইয়ের মধ্যে জিনিসগুলো কালেকশন করে দিয়ে দিচ্ছি, সেটা আপনাদের অনেক ভালো হচ্ছে। তার সাথে সাথে আমি কোথা থেকে কালেক্ট করছি, চার্টার্ড অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টেন্সি বলুন, সিএস থেকে বলুন, আমি মেটেরিয়াল তৈরি করি, সেগুলো আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি, ঠিক আছে। এই সিরিজের মধ্যে আছে সমস্ত অডিট রিপোর্ট। যাই হোক, আমি এর থেকে বেরিয়ে যাচ্ছি, আমি পরে আপনাদেরকে ব্যাপারটা দেখাবো। এই অডিট টিক্স তাহলে কি হলো, যে অডিট টিক্স মানে হচ্ছে অডিটার কি দিচ্ছে না, একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট ওপিনিয়ন দিচ্ছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট, সেটা হতে পারে দেখা যাচ্ছে যে অডিট রিপোর্টটা আনমডিফাইড হবে, আনমডিফাইড 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 মানে কি, যেটা মডিফাইড নয়, তাই তো। তার মানে এটাকে বলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বলা হয়। এই এই রিপোর্ট উনি যদি দেন, আনমডিফাইড যদি দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে ওইখানে মেটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মেটেরিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, বোঝায় যে ওই অ্যাকাউন্টস এর মধ্যে কিন্তু ফ্রড আছে অনেক, অথবা এরার আছে, ঠিক আছে। দু ধরনের হয়, একটা ফ্রড হয় আর একটা এরার হয়, অনেক এরার্স আছে। তাহলে তা সত্ত্বেও কিন্তু অডিটার তিনি আনমডিফাইড একটা রিপোর্ট দিয়েছেন। তাহলে কি হতে পারে, অডিটারের এতে, হ্যাঁ, যেটা অডিটার এক্সপ্রেস করলেন আনমডিফাইড ওপিনিয়ন, যেখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর মেটেরিয়াল স্টেটমেন্ট আছে, অর্থাৎ এরার আছে, ফ্রড আছে, তার সত্ত্বেও তিনি ওই মতামতটা দিয়েছেন রিপোর্টে, এতে কিন্তু তার একটা রেপুটেশনের ক্ষতি হবে। তার সাথে সাথে কিন্তু রেপুটেশনের ক্ষতি হবে তাই নয়, তাকে কিন্তু শাস্তির মুখোমুখি হতে পড়তে পারে, রেগুলেটরি অ্যাকশন নিতে পারে প্রফেশনাল বডি। এদের প্রফেশনাল বডি কে, এদের প্রফেশনাল বডি হচ্ছে, হ্যাঁ, দুটো, একটা হচ্ছে আইসিএআই, ঠিক আছে, আর আইসিআই এর উপরে হচ্ছে কিন্তু এনএফরা, এনএফআরএ, ন্যাফরা, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি। এটা হচ্ছে আমাদের দেশে
ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি আছে আর আইসিএ আছে, এরা কিন্তু টোটাল ভারতবর্ষের যে কাউন্টিংটা আছে তাদের এরা হচ্ছে হত্যাকর্তা বিধাতা, তার সাথে এমসিএ তো আছে। ঠিক আছে, তাহলে এদের শাস্তির মুখোমুখি পড়তে হতে পারে। তার দীর্ঘদিনের পরিশ্রম করে যে চার্টার্ড অ্যাকাউন্ট তিনি পাস করেছিলেন তার সার্টিফিকেট তারা ক্লেম নিতে পারে, অথবা যাদের ক্ষতি হলো, যে শেয়ার হোল্ডার বলুন, ইন্টেন্ডেন্ট ইউজার যারা আছে, ক্রেডিটার বলুন, তাদের যদি ক্ষতি হয় তারা কেসে গিয়ে কেস করে দিয়ে সিএর একটা অ্যাকশন, লিগ্যাল অ্যাকশনের ব্যবস্থা করতে পারেন। তাহলে এটা হচ্ছে অডিট রিস্ক। অডিট রিস্ক মানে হচ্ছে যে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট ওপিনিয়ন দেওয়া, যেখানে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আপনার মেটেরিয়াল এমএমএস আছে, এমএমএস আছে, মেটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, অর্থাৎ ফ্রড আছে অথবা এরার আছে, তার সত্ত্বেও কিন্তু উনি এটাকে ট্রু অ্যান্ড ফেয়ার রিভিউ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে টু অ্যাভয়েড আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সেস, এই ধরনের আনপ্লেজেন্ট কনসিকুয়েন্স অ্যাভয়েড করার জন্য অডিটর উইল প্ল্যান করবেন কি আর পারফর্ম করবেন অডিট ইন সাচ আ ওয়ে দ্যাট অডিট রিস্ক ইজ রিডিউস করতে হবে। অডিট রিস্ক তো 100% রিডিউস করা যায় না, অ্যাকসেপ্টেবল একটা রিজনেবল একটা লো লেভেল পর্যন্ত আপনাকে ওটাকে নিয়ে আসতে হবে। এসে 200 স্টেট বলছে এসে 200 মানে অডিটিং স্ট্যান্ডার্ড 200 বলছে অডিটর শুড অবটেন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স তাকে নিতে হবে। ঠিক আছে, তিনি তিনি যেটাই দেন না কেন, তিনি যদি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেন অর্থাৎ আনমডিফাইড দেন, তিনি কিসের ভিত্তিতে আনমডিফাইড বললেন তার কাছে তার যথেষ্ট প্রমাণ থাকতে হবে, অথবা তিনি যদি মডিফাইড দেন তার কাছে যথেষ্ট প্রমাণ থাকতে হবে, অথবা তিনি যদি ডিসক্লেমার দেন তার কাছেও যথেষ্ট প্রমাণ থাকতে হবে। তাহলে অডিটর রিস্ক ইজ অ্যাকসেপ্টেবল লো লেভেল আনতে হবে, thereby enable the auditor to draw রিজনেবল কনক্লুশন। একটা রিজনেবল কনক্লুশন আসতে গেলে তাকে যথেষ্ট পরিমাণে এই সকল জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, আসুন, অনেক কিছু জিনিস জানার আছে এখানে, এটা ছোট্ট একটা চ্যাপ্টার নয়, দেখুন দেখতে পাচ্ছেন 85 পেজের একটা চ্যাপ্টার। আমি সংক্ষেপে এই জিনিসটা ওই অ্যান্সারটা বোঝানোর জন্য বলবো। দেখা গেল, ধরুন একটা এক্সাম্পল বলছি, একটা কোনো কোম্পানি, সেই কোম্পানি তার তার সেলস কি করেছে, রেভিনিউ একটা ফেক রেভিনিউ দেখিয়েছে, অথবা হতে পারে তার এপ্রিল মাসের যে আপনার সেলস, এপ্রিল 2005 এর যে সেলস তিনি কিন্তু মার্চ 2005 এ দেখিয়েছেন, তাতে কি হয়েছে, 24-25 যে ফিনান্সিয়াল ইয়ার বর্ষের যে সেলস অনেক বেড়ে গেছে, তাতে তার প্রফিট অনেক বেড়ে গেছে। এটা হচ্ছে একটা ফেক রেভিনিউ বলতে পারেন, অথবা একটা একটা রিকগনিশনের গন্ডগোল করে দিয়েছেন, অর্থাৎ AS 9টা তিনি পালন করেননি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 9 রেভিনিউ রিকগনিশন, এই রেভিনিউ রিকগনিশন তিনি সঠিকভাবে পালন না করে সেই কোম্পানির কিন্তু রেভিনিউ অনেক বাড়িয়ে দিয়েছে, ফলে তার প্রফিট বেড়ে গেছে। তাহলে এটা দিস ইজ কি একটা ফিনান্সিয়াল মেটেরিয়াল স্টেটমেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এই ভুলটা যদি তিনি না ধরতে পারেন তাহলে অডিটরের কি হলো, অডিটর রিস্ক হয়ে গেল, তাতে আনমডিফাইড ওপিনিয়ন দিয়ে দিল, তাহলে অনেক একটা ক্ষতি হবে। কার ক্ষতি হবে, কোম্পানি হয়তো লাভ হবে, যারা ইন্টেন্ডেন্ট ইউজার আছে, তাই না, গভর্নমেন্টের লাভ হবে, গভর্নমেন্টের লাভ হবে তা নয়, কারণ আমার রেভিনিউ যদি বাড়ে, যদি প্রফিট বেড়ে যায়, তাহলে ওই কোম্পানিকে ট্যাক্স বেশি দিতে হবে। কিন্তু অরিজিনালি দেখা যাবে যে এই প্রফিটের আইডিয়া করে যে সকল শেয়ার মার্কেট থেকে যারা শেয়ার কেনাবেচা করে, তারা যখন এই কোম্পানির শেয়ার ওই প্রফিট থেকে শেয়ার কিনবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দেখা গেল নেক্সট ইয়ারে বিশালভাবে ওই কোম্পানির শেয়ার বাজার দাম করে নেমে গেল, তখন অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তো অডিট রিস্ক কি জিনিস, একটা ফাংশন রিস্ক, যেটা মেটেরিয়াল মিসস্টেটমেন্ট এন্ড ডিটেকশন রিস্ক। এই মেটেরিয়াল মিসস্টেটমেন্টটা আপনি বুঝতে পারলেন, যেটা হচ্ছে ব্যালেন্স শিটের মধ্যে আপনার বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে গন্ডগোল আছে, সেটা এরার হতে পারে, ফ্রড হতে পারে। আর ডিটেকশন রিস্ক মানে হচ্ছে কি, ডিটেকশন রিস্ক মানে হচ্ছে যে রিস্কটা অডিটরের পক্ষে ধরা সম্ভব হয়নি, ডিটেক্ট করতে পারেনি। ঠিক আছে, আরো আসবো ডিটেলসে আস্তে আস্তে। আসুন,
রিস্ক অফ মেটেরিয়াল মিসস্টেটমেন্ট। রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট হচ্ছে আপনার তাহলে 200 state that the risk of material statement is the risk that the financial statements are material misstatement আছে prior to the audit, prior to the audit অডিটের পূর্বেই থেকে আছে, তার মানে এটা টোটালটা ইনহেরিট, এটাকে বলা হয় ইনহেরেন্ট রিস্ক, ইনহেরেন্ট করা আছে। it simply means that there is a probability that fraud আছে অথবা এরর আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে হোয়াট ইজ মিন বাই মেটেরিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে এইটা খুব ভালো করে বুঝে নিন। মিসস্টেটমেন্ট রেফার্স টু এ ডিফারেন্স, কিসের ডিফারেন্স? একটা ডিফারেন্স, কিসের ডিফারেন্স? বিটুইন অ্যামাউন্ট, ক্লাসিফিকেশন, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। তাহলে আমি সংক্ষেপে বললে এ সি পি ডি মাইনাস এ সি পি ডি, দেখুন দুটোই লেখা আছে। ডিফারেন্স মানে মাইনাস অ্যামাউন্ট, ক্লাসিফিকেশন, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার অফ রিপোর্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা হচ্ছে রিপোর্টেড, এটা রিপোর্ট করা হয়েছে, এটা হচ্ছে রিপোর্টেড। অলরেডি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়ে গেছে, আর এটা যেটা হওয়া উচিত ছিল টু বি রিপোর্টেড, অট টু বি রিপোর্টেড, এটা অট টু বি রিপোর্টেড, এটা যেটা হওয়া উচিত ছিল, অট টু বি, যেটা হওয়া উচিত ছিল এটা হয়নি। ঠিক আছে, তাহলে এই ধরনের গন্ডগোল হলে কিন্তু এটাকে এই ধরনের মেটেরিয়াল স্টেটমেন্ট বলা হয়। ঠিক আছে, যেটা আমি এক্সাম্পল আগে সেলস এর এক্সাম্পল দেবো সেটা, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে রেভিনিউ, আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্স দেখিয়েছে, ভাইস ভার্সা দেখিয়েছে। ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টিং এর গন্ডগোল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, রিপোর্ট ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, এটা কিন্তু আপনাদের জানতে হবে। যে ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক হচ্ছে, আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়াতে আপনার গ্যাপের নাম শুনেছেন, গ্যাপের নাম জেনারেলি, হ্যাঁ, আপনার অ্যাকসেপ্টেবল অ্যাকাউন্টিং প্রিন্সিপালের নাম শুনেছেন। আমাদের ইন্ডিয়াতে কিন্তু কি আছে, কি আছে, এএস আছে আর ইন্ড এএস আছে, ইন্ড এএস আছে। এই ইন এস আর এস টা জানতে গেলে অনেক ডিটেলস আছে। এটা আমাদের আমাদের সারা ভারতবর্ষে যে ইন্ডিয়াস আছে টোটাল 41টা ইন্ডিয়াস আছে, আর আমার এখানে এস আছে 27 আছে, 1 থেকে 29, কিন্তু আপনার মাঝখানে 6 এবং 8 নেই, এখানে 41টা আছে। এই ইন্ডেক্স অনুসারে যত বড় বড় কোম্পানি, লিস্টেড কোম্পানি যাদের আপনার আপনার টার্নওভার 250 কোটি টাকার বেশি, তাদের ইন্ডেক্স অনুসারে হয় অ্যাকাউন্টস, আর যাদের 250 কোটি টাকার কম তাদের এএস অনুসারে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্ড এস, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, কোম্পানি অ্যাক্ট 2013 অনুসারে শিডিউল 3 আছে, শিডিউল 3 আছে, সেখানে আমার অনেকগুলো ডিভিশন আছে, ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3। এই ফরম্যাট অনুসারে এখানকার অ্যাকাউন্টিংটা তৈরি হয়, ব্যালেন্স শিট, প্রফিট ও লস অ্যাকাউন্ট তৈরি হয়। এটাই হচ্ছে আমার ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। এই অনুসারে গন্ডগোল থাকতে পারে। ঠিক আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসি আছে, আপনার অ্যাকাউন্টিং এস্টিমেট ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ঠিক আছে, ফেক এক্সপেন্স দেখিয়ে দিতে পারে, ফেক এক্সপেন্স দেখিয়ে দিল, প্রফিট প্রফিট কমিয়ে দিল। যেমন প্রফিট কমালে যেমন কোম্পানির লাভ আছে, আর প্রফিট বাড়ালেও কোম্পানির লাভ আছে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা তারা করতে পারে। ওভার স্টেটমেন্ট করতে পারে, রিসিভেবল, তাই না, অনেক সময় ইনভেন্টরি আপনার কমিয়ে বাড়িয়ে লেখে, ওভার স্টেটিং আর আন্ডারস্টেটিং ইনভেন্টরিজ করতে পারে। এইগুলো হচ্ছে আপনার আপনার মেটেরিয়াল মিসস্টেটমেন্টের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আর একটা কি না, দ্য রিস্ক অফ মেটেরিয়াল মিসস্টেটমেন্ট মে এক্সিস্ট এট টু লেভেল, দুটো লেভেলে থাকতে পারে। এই যে মেটেরিয়াল মিসস্টেটমেন্টের দুই লেভেলে থাকতে পারে। একটা হচ্ছে ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এক
ঠিক আছে? তাহলে the risks of material misstatement may exist at two level. একটা হচ্ছে আপনি ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেল, একটা হচ্ছে অ্যাসাম্পশন লেভেল। ঠিক আছে? এটা ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বুঝি আর অ্যাসাম্পশন লেভেল বলতে কি বুঝি, সেটা অনেক বড় জিনিস, অনেক ডিটেলসে এটা আছে। ঠিক আছে? তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে বিভিন্ন জায়গাতে আপনার এটা একটা পারভেসিভলি বলা হয় এটাকে, যে যে স্টেটমেন্টটা তৈরি হয়েছে সেটা জার্নাল লেজার বিভিন্ন জায়গাতে আপনার এইটা ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকতে পারে। মানে ব্যালেন্স শিটে বিভিন্ন জায়গাতে গন্ডগোল আছে। হ্যাঁ, একটা এমন একটা জায়গায় ভুল হয়ে আছে, সেইটা কিন্তু ক্যান্সারের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এক জায়গায় ভুলে একটা পার্টিকুলার জায়গায় ভুলটা বিভিন্ন জায়গায় পারভেসিভলি বলা হয় এটাকে, সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আর একটা অ্যাসাম্পশন লেভেল, কোন পার্টিকুলার একটা জায়গাতে ভুলটা আছে, সেই ভুলটা বিভিন্ন ছড়িয়ে পড়েনি। কোন ডেটারে গন্ডগোল আছে, কোন একটা লাইব্রেরি গন্ডগোল আছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার থাকতে পারে, দুটো লেভেলে থাকতে পারে। রিস্ক অফ মেটেরিয়াল মিসস্টেটমেন্ট এট দ্য ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেল রেফার টু রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট রিলেট পারভেসিভলি বললাম যেটা আমাকে টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ আ হোল অফ পটেনশিয়ালি আমাকে মেনি অ্যাসাম্পশন। এটা কি হচ্ছে মেনি অ্যাসাম্পশন কে ইফেক্ট করবে। হ্যাঁ, ওই অ্যাসাম্পশন জিনিসটা কি সেটা যদি জানতে চান তাহলে আপনাকে অন্য চ্যাপ্টারে যেতে হয়। অ্যাসাম্পশন মানে হচ্ছে আপনার একটা ব্যালেন্স শিটের মধ্যে আপনার বিভিন্ন রকম আমরা একটা নির্দিষ্ট সময়ে তার রিকগনিশন করি, তাই না? তার মেজারমেন্ট করি, তার কাট অফ দেখি, বিভিন্ন অ্যাসাম্পশন আছে, সেই বিভিন্ন জায়গাতে তার এফেক্ট থাকতে পারে। আরেকটা হচ্ছে কি রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট এট দ্য অ্যাসাম্পশন লেভেল আর অ্যাসেসড in order to determine the nature, timing and extent of further audit procedure. নেচার এইটা এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, নেচার, টাইমিং আর এক্সটেন্ট। এটাতে আমার ডিটারমাইন করে কি অডিট প্রসিডিওর আমি কি অ্যাপ্লাই করব, নেসেসারি অডিট প্রসিডিওর কি হবে। অডিট প্রসিডিওরটা আমরা কি জন্য অ্যাপ্লাই করি, আমি একটা আমাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স জোগাড় এসএই কালেক্ট করার জন্য। দিস এভিডেন্স enable the auditor to express an opinion on the financial statement at an acceptably low level of audit risk. ঠিক আছে? আরো বাকি আছে, একটু একটু শুনে নিন। কম্পোনেন্ট কি আছে? কম্পোনেন্ট আছে আপনার কম্পোনেন্ট অফ রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট, দুটো কম্পোনেন্ট আছে, একটা ইনহেরেন্ট রিস্ক আছে, ঠিক আছে, একটা হচ্ছে কন্ট্রোল রিস্ক আছে। এই ইনহেরেন্ট রিস্কটা কি আমি সংক্ষেপে বলে দিই। এই ইনহেরেন্ট রিস্কটা আছে, দেখুন একটা ম্যানেজমেন্টের কাজ কি, ম্যানেজমেন্টের কাজ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিভিন্ন ধরনের হয়, তাই না? যারা সিএ হন তারা কিন্তু কোম্পানির চাকরি করেন, যারা প্র্যাকটিস করেন না। আবার যারা প্র্যাকটিস করেন তারা চাকরি পাওয়ার অনুমতি পান না। তাই ম্যানেজমেন্টে কিন্তু ম্যানেজমেন্টে যারা থাকে তারা তখন ম্যানেজমেন্টের লোক হয়ে যান। ম্যানেজমেন্টের দায় হচ্ছে কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। ঠিক আছে? ম্যানেজমেন্টের দায় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর অডিটারের দায়, অডিটারের দায়টা কি, অডিটার এটাকে অডিট করেন কে, অডিট কে করেন, অডিটার করেন। দুটো জিনিস কিন্তু আলাদা। অডিটার অডিট করেন আর ম্যানেজমেন্ট এটাকে তৈরি করেন। আর এই ম্যানেজমেন্টে কিন্তু কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, থাকতে পারে, সেটা সে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দিয়েছে, তারা কিন্তু এই লোক নয়। ঠিক আছে? তাহলে এই লোকগুলো যারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে তারা কিন্তু এই ইনহেরেন্ট রিস্কের জন্য দায়ী থাকতে পারে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি আপনার মেটেরিয়াল মিসস্টেটমেন্ট করে রাখে, অডিটারের পক্ষে সেটা ধরা সম্ভব নয়। অনেক সময়, বেশিরভাগ সময়টাই ধরা সম্ভব নয়।
জেনে শুনে কেউ যদি আপনার ভুল করে, মানে ইচ্ছাকৃত ভাবে ভুল করে, সেটা এমন ভাবে ভুল করে এখন সে এক্সপার্ট লোককে দিয়ে ভুলটা করাচ্ছে, সেটা ইনহেরেন্ট রিস্ক হয়ে গেল। কন্ট্রোল রিস্ক মানে হচ্ছে আপনার একটা কোম্পানিতে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা আছে, ইন্টারনাল চেকিং সিস্টেম আছে, কতটা স্ট্রং কতটা উইক, সেইটা। এই দুটো দায়িত্ব কিন্তু অডিটারের নয়, এই দুটো দায়িত্বে কিন্তু এই ম্যানেজমেন্টের দায়িত্ব। ইনহেরেন্ট রিস্ক কার জন্য হয়, ম্যানেজমেন্টের দায়ী হয়। একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলটা কতটা স্ট্রং হবে কতটা উইক হবে, ম্যানেজমেন্টের ডিসিশনের উপরে, কড়া ডিসিশন বা উইক ডিসিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে রিস্ক অফ মেটেরিয়াল মিসট্রেনটা ইনহেরেন্ট রিস্ক আর কন্ট্রোল রিস্ক থেকে, বোথ ইনহেরেন্ট রিস্ক এন্ড কন্ট্রোল রিস্ক আর এন্টিটিস রিস্ক। দেখুন লেখা আছে এন্টিটিস রিস্ক অর্থাৎ অর্গানাইজেশন রিস্ক, and they exist independently. At the audit of financial statement, inherent risks and control risks are influenced by the client. তাহলে এই যে ইনহেরেন্ট রিস্ক এবং যেটা আপনার কন্ট্রোল রিস্ক আছে, সেটা ইনফ্লুয়েন্স কার দ্বারা হয়, ক্লায়েন্টের দ্বারা, বাই দ্য ক্লায়েন্ট বলতে একটা ম্যানেজমেন্ট। These are entities risks and they are not influenced by the auditor. They are not influenced by the auditor. ঠিক আছে, তাহলে দেখুন নিচের দিকে দেখুন আরেকটা দিয়েছে ডিটেকশন রিস্ক। ইন্ডিয়ান রিস্কটা কি জিনিস আমি আগেই বলে দিচ্ছি, এটা একটা আর ডিটেল যাচ্ছি না। হ্যাঁ, দেখুন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ইনহেরেন্ট রিস্কে। An accounting standard provides guidance to some complex issues which might not be understood by the management. অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনেক 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 আপনার ডিফিকাল্ট জিনিস আছে, যদি সঠিক মতো লোক যদি না থাকে কোম্পানিতে, এস বলুন বা ইন্ড এস বলুন, এগুলো যদি কোম্পানিতে লোক না থাকে, এগুলো এদের অ্যাপ্লিকেশন করা কিন্তু আপনার টাফ। তাহলে সেটা যদি বুঝতে না পারেন তাহলে আমার ইনহেরেন্ট রিস্ক হয়ে যাবে। Therefore, reporting of these issues of material misstatement carries inherent risk of being misstated হয়ে যায়। ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আমার হচ্ছে AS2, এটাতে AS2 তে কি বলা আছে, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ। ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজটা আপনার কিভাবে হবে তার এখানে বলে দেওয়া আছে। সেটা যদি ম্যানেজমেন্ট বুঝতে না পারে, সেটা অ্যাপ্লিকেশনটা যদি ভুল বুঝে করে, হ্যাঁ, দেখা গেল আপনার যেটা কস্ট অর কি বলে আপনার কি বলে ওই রিয়েলাইজেশন ভ্যালু, তার মধ্যে যেটা লোয়েস্ট হবে সেটা নিতে হয়, সে ধরনের যদি ওরা ঠিক না নিয়ে করে তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। অনেক বড় জিনিস আছে এটা। যারপর লার্জ নাম্বার অফ বিজনেস ফেলিওর, এটা আমি যাচ্ছি না। এরপর চলে আসুন কন্ট্রোল রিস্ক। কন্ট্রোল রিস্কটা আপনাদের বললাম, এটা ইন্টারনাল কন্ট্রোল লাইক, এখানেও কিন্তু আপনার ওই কথাটাই বলছে, কুড বি অ্যাসারশন of the class of transaction, account balance and disclosure, and that of can be material, could be material either individually or even aggregated with other misstatement, and will not be prevented or detected and corrected on timely basis by the entity's internal control. ইন্টারনাল কন্ট্রোলের দ্বারা যদি এটাকে ম্যানেজমেন্ট যদি এটাকে কন্ট্রোল করতে না পারে, তাহলে কিন্তু একটা বিশাল ধরনের ভুল হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে কন্ট্রোল রিস্কটা কি, দ্য রিস্ক দ্যাট মেটেরিয়াল ইন্টারনাল কন্ট্রোল এক্সিস্টিং এন্ড অপারেটিং ইন অ্যান এন্টিটি উড নট বি ইফিশিয়েন্ট নয়, তার ইন্টারনাল কন্ট্রোল অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল যারা যুক্ত আছেন, অ্যাকাউন্ট সেকশন বলুন, অ্যাকাউন্ট সেকশন শুধু ইন্টারনাল কন্ট্রোল সাথে যুক্ত নয়, যে পারচেজ আছে পারচেজ সেকশন আছে, সেলস আছে সেলস ডিপার্টমেন্ট আছে, তারা সকলেই যদি আপনার ইন্টারনাল কন্ট্রোলটা উইক থাকে, তাদের সেগ্রিগেশন অফ ডিউটি যদি ঠিক মতো না থাকে, ওদের মধ্যে যদি কলিউশন থাকে, কোলাইড হয়ে থাকে, তাহলে কোম্পানির আপনার মেটেরিয়াল মিসস্টেটমেন্ট হতেই পারে, তাই না? এরপরে চলে আসুন আমাদের ডিটেকশন রিস্ক। এই ডিটেকশন রিস্কটাতে বলছে, এই ডিটেকশন রিস্কটাতে কিন্তু আপনার অডিটর ইচ্ছে করলে কিন্তু এটাকে লো লেভেলে নিয়ে যেতে পারে, অ্যাকচুয়ালি লো লেভেলে নিয়ে যেতে পারে। কেমন ভাবে না, সিরিয়াসলি অডিট করতে হবে, অডিট প্রসিডিউর ঠিক মতো অ্যাপ্লাই করতে হবে, এবং অডিটরকে ঠিক মতো টাইমলি, হ্যাঁ, নেচার ওই টাইম যে এক্সটেন্ড বেসিসে অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে, ঠিক মতো অডিট প্ল্যানিং করতে হবে, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, মেটেরিয়ালিটি চেক করতে হবে, ঠিক মতো করে কিন্তু ডিটেকশনটাকে লো লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে। আর ডিটেকশন রিস্কটা কিন্তু অডিটরের রিস্ক, তাই না? Not detect management misstatement that could be material either individually or in the aggregated with other statement, যেটা বললাম। এরপর আসুন দেখুন রিলেশনশিপ, এটা আরেক ডিটেকশন রিস্ক কম্প্রাইজ হচ্ছে স্যাম্পলিং রিস্ক হতে পারে, আর এটা কিন্তু অডিটর রিস্ক। ডিটেকশন স্যাম্পলিং রিস্ক, নন স্যাম্পলিং রিস্ক, অডিটর রিস্ক। দেখা গেল যে স্যাম্পলিং রিস্ক, স্যাম্পলিং অডিটর তো 100% ট্রানজাকশন আপনার অডিট করতে পারে না, ওকে স্যাম্পলিং করতে হয়। দেখা গেল এমন একটা স্যাম্পলিং হলো
যেই জায়গা থেকে আমার ফল্টটা ধরাই পড়লো না, যেখানে আপনার স্যাম্পলিং হওয়া দরকার ছিল সেই জিনিসটা আমার ডিটেক্ট করতে পারলাম না। ঠিক আছে, তাহলে ইজ দ্য রিস্ক দ্যাট অডিটার কনক্লুশন বেসড অন দ্য স্যাম্পল মে বি ডিফারেন্ট ফ্রম দ্য কনক্লুশন ইফ এন্টায়ার পপুলেশন ওয়ে সাবজেক্ট টু দ্য সেম অডিট প্রসিডিউর। সেম অডিট প্রসিডিউর যদি আমি টোটাল এন্টায়ার পপুলেশনটা নিতাম আর কি, তাহলে কিন্তু অডিট রিস্কটা ধরে ডিটেকশন আমার হয়ে যেত, কিন্তু আমি স্যাম্পলিং করেছিলাম বলে আমার এই রিস্কটা আমি ধরতে পারলাম না। নন স্যাম্পলিং ক্ষেত্রে তাই হয়ে যেতে পারে, অডিটার রিচেস অ্যান্ড ইরোনিয়াস কনক্লুশন হয়ে যেতে পারে, নট রিলেটেড টু স্যাম্পলিং রিস্ক, তাই না? তাহলে এই দুটোর মধ্যে দেখুন, এই দুটোর মধ্যে আপনার রিলেশনশিপটা কি? যাচ্ছি আমরা জাজমেন্টটাতে যাচ্ছি, অডিট রিস্ক এইখানটাতে যাচ্ছি। তাহলে অডিট রিস্ক কি বললাম? রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট দু ধরনের, একটা ইনহেরেন্ট রিস্ক, একটা হচ্ছে কন্ট্রোল রিস্ক। আর ডিটেকশন রিস্কটা হচ্ছে একটা স্যাম্পলিং রিস্ক, একটা নন স্যাম্পলিং রিস্ক। ঠিক আছে, অডিট রিস্ক হচ্ছে আপনার দু ধরনের, একটা মেটেরিয়াল রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে, রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট এমএমএস মনে রাখবেন, এমএমএস বলা হয় সংক্ষেপে, রিস্ক অফ এমএমএস। এমএমএসটা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক, আর কন্ট্রোল রিস্ক এটা হচ্ছে এন্টিটির জন্য হয়, এন্টিটি দায়ী এর জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার অডিটার রিস্ক, এটা হচ্ছে অডিট যদি ঠিকমতো ডিটেক্ট করে, স্যাম্পলিং ঠিকমতো করে, তাহলে আপনার ধরা পড়ে যেতে পারে। এরপরে কি হচ্ছে না, এই দুটোর মধ্যে রিলেশনশিপটা আমি বুঝিয়ে দিচ্ছি। অডিট রিস্ক মানে হচ্ছে আপনার রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট ইনটু ডিটেকশন রিস্ক। অডিট রিস্ক মানে হচ্ছে রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট ইনটু ডিটেকশন, কিন্তু মেটেরিয়াল স্টেটমেন্টটা কি না, এটা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক প্লাস হচ্ছে কন্ট্রোল রিস্ক। তার অডিট রিস্ক কি দাঁড়িয়ে গেল? অডিট রিস্ক ইকুয়াল টু ইনহেরেন্ট রিস্ক ইনটু কন্ট্রোল রিস্ক ইনটু ডিটেকশন রিস্ক। এইটা মনে রাখবেন। এখানে আপনার মেটেরিয়ালটি বলতে কি বোঝায় আমি সংক্ষেপে বলে দিই, এতটা আমি আজকে যেতে পারবো না, অনেকটাই আছে ব্যাপারটা। মেটেরিয়ালটি এখানে আছে 230-এ। আচ্ছা, 315টা বলে দিচ্ছি। 315 যেটা বললাম, 315 আইডেন্টিফাইং এন্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট থ্রু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টিটিস এন্ড ইটস এনভায়রনমেন্ট। তাহলে আপনাকে কিন্তু গিয়ে পরে কি আমরা অডিট করতে বসে যাব? রিমেম্বার, আপনারা যারা এই প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আমার মতো আপনারা কিন্তু অডিট সেকশনে পোস্টিং হতে পারে। অডিট সেকশনে পোস্টিং হতে গেলে কিন্তু যে কোম্পানিতে, যে সেকশনে, যে ডিপার্টমেন্টে আপনি অডিট করতে যাচ্ছেন, সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে অ্যাসেস করতে হবে। আমি কিন্তু যখন অডিট করতে যাই, সেই দপ্তর সম্বন্ধে নেটে বিভিন্ন জায়গাতে সোর্স থেকে তাদের ডেটা কালেকশন করি, ডেটা কালেকশন করে চেষ্টা করি, হ্যাঁ, তাদের সম্বন্ধে জানার। ঠিক আছে, ধরুন একটা কোম্পানি, এক্স কোম্পানি আমাকে অডিট করতে পাঠাচ্ছে, এক্স কোম্পানি বা এক্স একটা ডিপার্টমেন্ট অডিট করতে পাঠাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই এক্স কোম্পানিতে কি কি কারবার হয়, কি কি ট্রানজেকশন হয়, সেগুলো আমাকে কিন্তু ওদের সাইড থেকে, ওদের বিভিন্ন টেন্ডার কোটেশন কি হয়েছে, সেইগুলোকে ধরে বিচার করে আমাকে দেখতে হয়। দেখে পরে আমাকে সিদ্ধান্ত নিতে হয় যে আমি অডিট প্রোগ্রামটা কি করে সাজাবো, কি কি আমার প্ল্যানিংটা কি হবে, অডিট প্রসিডিওর আমি কিভাবে অ্যাপ্লাই করবো। তাহলে কিন্তু এই 315-তে আইডেন্টিফাই করতে হবে, অ্যাসেস করতে হবে রিস্ক কি কি থাকতে পারে ওখানে রিস্ক, হ্যাঁ, যাতে আমার ওখানকার ব্যাপারটা আমি বুঝতে পারি। ঠিক আছে, সংক্ষেপে বললাম যে অবজেক্টিভ অফ দ্য অডিটর ইজ টু স্টেট, অ্যাজ স্টেটেড 315 বলছে, ইজ টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাসেস দ্য রিস্ক অফ মেটেরিয়াল স্টেটমেন্ট। তাহলে আমাকে ওইখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলে কি রকম আপনার মেটেরিয়াল স্টেটমেন্ট থাকতে পারে, অ্যাসাম্পশন লেভেলে কি কি থাকতে পারে, ঠিক আছে, এইগুলো আমাকে দেখতে হয়। এরপর চলে যায় সংক্ষেপে রিস্ক অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেস প্রসিডিওর কি কি করব সেটা আমি এখানে বলছি না, আমার প্রশ্নের মধ্যে আসছে না। আর মেটিলিটি বলতে যেটা বোঝাই আপনাদেরকে বলে দিই সংক্ষেপে, সেটা হচ্ছে যে 330-এ আছে, এটা এখানে আছে, সেটা হচ্ছে আপনার মানে আমি যে একটা ফ্রড বা এরার ধরবো, তার মেটেরিয়ালটি কত হলে আমি তাকে মানে আমি মেটেরিয়ালটি আন্ডারে আনবো। ধরুন আপনার আপনার ধরুন 1 লাখ টাকা একটা ফ্রড হয়েছে, যেখানে 5,000 কোটি টাকার বিজনেস করে কোন কোম্পানি, 5,000 কোটি টাকার বিজনেস করে, 5,000 কোটি টাকা, 50,000 crore এটা বিজনেস করে, সেখানে টার্নওভার হয়, তার 1 লাখ টাকার একটা ফ্রড আছে। আর সেই জায়গায় যদি আমার যদি 1% থাকে, 1%, হ্যাঁ, সেটা হচ্ছে আবার আমার কি 1% যদি, তাহলে কত হয়ে যাবে? 50 কোটি টাকা। 5,000 কোটি মানে আমি 5,000 কোটি ইন্টু 100% মানে হচ্ছে আপনার 50 কোটি টাকা। তাহলে 1% হচ্ছে আপনার 50 কোটি টাকা, হ্যাঁ।
5,000 কোটি 1% 50 কোটি টাকা। 50 কোটি যদি ফ্রড হয় তাহলে তো আমার মেটেরিয়ালটা অনেক বেশি, তাহলে সিরিয়াসলি কিন্তু কোন কোন জায়গায় থাকতে পারে আমাকে চেকিং করে দেখতে হতে হবে। তাহলে এই এই যে মেটেরিয়ালটি আমার 1 লাখ টাকা আর 50 কোটি টাকার মধ্যে অনেক তফাৎ আছে, এটা মেটেরিয়ালটা আমাকে জাজমেন্ট করতে, এটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দেখে আমাকে বিচার করতে হয় যে আমি কোম্পানিটা অডিট, আমি কোন কোন জিনিসগুলো অডিট প্রসিডিউর কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে আমি অডিটটা করব। ঠিক আছে, এটাই ছিল আমার আজকে ছোট্ট করে এটা বলার, আরো ডিটেলসে আমি আর যাচ্ছি না। মাত্র আউট অফ 85 পেজ, মানে 10 পৃষ্ঠা হয়নি। ঠিক আছে, তো আসুন আমরা আজকে যে আমার যে এই অডিটিং এর যে প্রশ্ন পেপারটি আছে তার 1 নম্বর 2 নম্বর প্রশ্নটি আমি আলোচনা করে দিই। যখন অডিট অফ গভর্নমেন্ট কোম্পানিজ 1 নম্বর ছিল, দ্য গভর্নমেন্ট কোম্পানিজ ইজ ডিফাইন্ড আন্ডার সেকশন 2 subsection 45 the Companies Act 2013 as a company। কোম্পানি কাকে বলবো, যে কোম্পানির আপনার সরকারের যে আপনার যদি পেড আপ শেয়ার ক্যাপিটাল 50% বা তার বেশি থাকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে হতে পারে বা স্টেট গভর্নমেন্টে হতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যৌথভাবে হতে পারে, বা একাধিক স্টেট গভর্নমেন্ট যৌথভাবে হতে পারে, তাহলে কিন্তু জয়েন্টলি বাই বোথ হতে পারে, ইনক্লুডিং সাবসিডিয়ারি ইন সাচ কোম্পানিজ আমাদেরকে বলবো আপনার কি বলবো গভর্নমেন্ট কোম্পানি বলে। গভর্নমেন্ট কোম্পানি ডেফিনিশন কোথায় দেওয়া আছে, আপনারা ছবি তুলে নিতে পারেন। এটা গভর্নমেন্ট কোম্পানির ডেফিনিশন দেওয়া আছে 45 এ। ঠিক আছে, কি বলছে গভর্নমেন্ট কোম্পানি কাকে বলবো, দেখো নট লেস দেন 51%, নট লেস দেন, তাদের মধ্যে পেড আপ শেয়ার থাকতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট বা জয়েন্টলি থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার। আর অডিটটা কিভাবে হবে, সিএজি অডিট করবে 143-এর 5 ক্লজ অনুসারে। ঠিক আছে, সিএজি করবে, এবং সিএজি যে অডিটটা করবে হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু ডাইরেকশন টু দ্য অডিটর to the auditor regarding the manner in which accounts are to be audited. The statutory audit must conduct the audit in accordance with the standard of auditing। আপনারা এই অ্যাকর্ডিং এই 200 অনুসারে ওরা ইন্ডিপেন্ডেন্টলি অডিট করবে, ইনশোরিং কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশন। যে কোম্পানি যাচ্ছে সেই কোম্পানিতে যে সকল লজ এন্ড রেগুলেশন অ্যাপ্লিকেবল হয় সেগুলো ধরে সেই কোম্পানি অডিট হবে। যেমন ধরুন ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু ব্যাংক কিন্তু আপনার কোম্পানি, অল ব্যাংকস আর কোম্পানি, তাই তো, ওদের লিমিটেড, তাহলে ওরা কিন্তু ওদের কিন্তু কোম্পানি অ্যাক্ট অনুসারে যেমন হবে তার সাথে সাথে ওদের আর কি বলে ওটাকে আরবিআই অ্যাক্ট 1935 যে অ্যাক্ট আছে তাদের ওই অনুসারে ওদের অডিট হবে। The auditor is required to submit his audit report to the CAG. He may conduct supplementary audit or test audit করবেন under constitutional powers derived from article 149 অনুসারে তার একটা সাপ্লিমেন্টারি অডিট বা টেস্ট অডিট করবেন। may comment upon or supplement the audit report and such comments are required to be placed before the annual general meeting of the company। মানে অডিট রিপোর্টটা উইথ অডিট রিপোর্টের সাথে এই সাপ্লিমেন্টারি অডিট রিপোর্ট থাকবে বা টেস্ট অডিট রিপোর্ট থাকবে, তার সাথে যে অডিটটা রিপোর্ট করে থাকে সেই দুটো মিলে আমার এজিএম এ প্লেস হবে। ঠিক আছে, the auditor must report on action taken on the direction issued by the CAG without compromising professional independence, as emphasis in SA 220 quality control for an audit of financial statement. Thus, audit of government companies is a blend of statutory audit and company law and constitutional audit oversight by the CAG। এটা 10 মার্কস আছে, আপনি মনে রাখবেন এই ধরনের অ্যান্সার লিখলে 8 থেকে 10 আপনি পাবেন। এরপরে মেটেরিয়াল রিলেশনশিপ অডিটের সাথে যে প্রশ্নটা সেটা আলোচনা করে দিয়েছি, তাতে আপনার বুঝতে সুবিধা হবে, এই জন্য করলাম। অডিট মেটেরিয়াল রেফার্স টু দ্য ম্যাগনিটিউড অফ এই যে মিসস্টেটমেন্ট কতটা গভীরে আছে, ম্যাগনিটিউড অফ মিসস্টেটমেন্ট ইনক্লুডিং ওমিশন দ্যাট কুড রিজনেবলি বি এক্সপেক্টেড to influence the economic decisions of the users of the financial statement। ঠিক আছে, তাহলে অডিট রিপোর্ট আপনার অডিট মেটেরিয়ালটি আপনার যদি আমার ঠিকমতো দেখি, ম্যাগনিটিউডটা দেখে নিই, তাহলে কিন্তু ইনক্লুডিং আমাদের যে আমরা বললাম যে ফ্রড যেটা বলে এরার, ওমিশন হতে এরার একটা, ঠিক আছে,
সেগুলো দেখেই কিন্তু একটা ডিসিশন নেওয়া যাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে। This concept governed by SA 320 materiality is planning and performing an audit, which state that materiality is a manner of professional judgment. এটা আমরা সংক্ষেপে পিজে বলি, professional judgment, and depend on the size and nature of misstatement. কার উপর ডিপেন্ড করছে? সাইজ অ্যান্ড নেচার অফ মিসস্টেটমেন্টটা কেমন, সেটা ফ্রড হয়েছে না মিসটেক আপনার হয়েছে, এরার হয়েছে, তার উপর আবার ডিপেন্ড করছে জাজমেন্টটা কেমন হবে। এরার জিনিসটা আলাদা, সেটা কারেক্টেড করে দেওয়া যাবে, কিন্তু ফ্রড যদি হয় তার বিচারটা আলাদা। Materiality is determined by the planning stage to design audit procedures and is revised during the audit if circumstances change. তাহলে মেটেরিয়ালটি আপনার কখন কখন দেখতে হয়, মেটেরিয়ালটি আপনার দেখতে হবে কখন, প্ল্যানিং স্টেজে দেখতে হবে। কিন্তু অডিট তো আপনার চলতে চলতে অডিট প্রসিডিওর যত এগোবে ওর কিন্তু সার্কামস্টেন্স অনুযায়ী মেটেরিয়াল চেঞ্জ হতে পারে, তাই না? এটা কিন্তু স্ট্যাটিক নয় যে আমি একবার মেটেরিয়ালটি আমি ক্যালকুলেশন করে বার করে নিলাম, হ্যাঁ, সেটা কিন্তু স্ট্যাটিক নয়। এটা কিন্তু সার্কামস্টেন্স যত চেঞ্জ হবে, অডিট যত প্রসিডিওর আমার এগোবে তত আমার এটা চেঞ্জ হতে পারে। As per SA 300, planning and audit of financial statement, both quantitative and qualitative factors are considered. এখানে দুটোই কিন্তু বিচার করা হয়, qualitative and quantitative are considered with determining materiality. Materiality determine করার জন্য। আর অডিট রিস্কটা কি আমরা বলে দিচ্ছি, 200 নোটে বলা আছে, is the risk that the auditor expressed an inappropriate opinion, হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর মেটেরিয়াল। আপনার কিন্তু যে এক্সাম্পল গুলো আমি উপরে এক্সাম্পল দেখালাম ওই বইটা থেকে, সেই এক্সাম্পল গুলো এখানে লিখতে পারেন। লোয়ার মেটেরিয়ালিটি লেভেল রিকোয়ার্স মোর এক্সটেন্সিভ, আপনার এক্সটেন্সিভ আপনার অডিট প্রসিডিওর। লোয়ার যদি হয় বলে লোয়ার মেটেরিয়ালিটি লেভেলস রিকোয়ার্স মোর এক্সটেন্সিভ অডিট প্রসিডিওর, হিয়ারবাই রিডিউসিং দ্য অডিট রিস্ক। কনভার্সলি হায়ার মেটেরিয়ালিটি লেভেল ইনক্রিজ অডিট রিস্ক। হায়ার মেটেরিয়ালিটি থাকে আমার অডিট রিস্কটা বেড়ে যাবে। The materiality audit risk is interrelated and must be carefully balanced to attain reasonable assurance. Reasonable assurance বলতে কিন্তু 100% এটাকে বলে, হ্যাঁ, 80% থেকে 90% assurance বলা যেতে পারে বা তারও কম হতে পারে, হ্যাঁ, not absolute assurance as emphasis SA 220। তাহলে এটা ছিল আমার আজকের আলোচনা, ঠিক আছে? তাহলে পরের প্রশ্নটা দেখবেন, অডিট প্রোগ্রাম দেওয়া আছে হসপিটালে, এটা আপনারা করবেন। আমার এখান থেকে যারা করছেন তাদেরকে আমি চাইলে আমি এটা এই পিডিএফটা দিয়ে দেবো, রিপোর্ট অ্যান্সারের পিডিএফটা দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, বা আমার টেলিগ্রাম আছে সেখানে আমি অ্যান্সারটা পোস্ট করে দেবো, ঠিক আছে? তো আশা করি ভালো লাগবে জিনিসটা। আপনারা যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা, আর কমার্স ব্যাকগ্রাউন্ড হয়তো যারা সিএ ইন্টার করেছেন তাদের পক্ষে তো কোনো ব্যাপার হবে না, এগুলো পড়েছেন আপনারা, আবার রিভাইজ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।